নমস্কার বন্ধুরা, আপনাদের এই ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে নোটিফিকেশন প্রকাশ করেছে যে তাদের ক্লাস 12-এর ক্ষেত্রে ইভ্যালুয়েশনের মার্কসের ট্যাবলেশন কীভাবে হবে, কী কী ক্রাইটেরিয়া, অবজেক্টিভ ক্রাইটেরিয়া সেট করা হয়েছে, কিভাবে হবে মূল্যায়ন, সেই সংক্রান্ত বিশদ ইনফরমেশন এই ভিডিওতে। আপনারা জানেন অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উভয়ে যৌথভাবে আগামীকাল বিকেল 4টের সময় প্রেস কনফারেন্স করতে চলেছেন, সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করে দিয়েছেন যে আগামীকালই এই বিষয়ে ঘোষণা হবে এবং জুলাইয়ের মধ্যে রেজাল্ট বা ফলাফল প্রকাশ হবে। উৎকণ্ঠায় রয়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকারাও। আপনাদের দেখাবো যে সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কীভাবে অবজেক্টিভ ক্রাইটেরিয়া সেট করেছে আমাদের বোর্ডের ক্ষেত্রে, আমাদের পর্ষদের ক্ষেত্রে বলুন বা সংসদের ক্ষেত্রে তারা কিভাবে সেট করতে পারেন, তার কি কোনো পূর্বাভাস এই সিবিএসইর যে স্ট্রাকচার সেখান থেকে পাওয়া যাচ্ছে। আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে এখানে যেহেতু শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর জন্য দেওয়া হয়েছে পলিসি ফ্রেমওয়ার্কটা, পলিসি ফর ট্যাবুলেশন, সেক্ষেত্রে আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া সেট করা হবে এটা একটা বড় প্রশ্ন। আমরা আগে দেখে নিই যে এখানে দ্বাদশ শ্রেণীর কীভাবে সেট করা হয়েছে। আমাদের সঙ্গে অনেক কিছু মিলবে না, কারণ আমাদের পরীক্ষা পদ্ধতি, আমাদের অনলাইনে ক্লাস, সব দিক থেকে একটা কোথাও না কোথাও তো বটেই একটু পার্থক্য আছে, ডিফারেন্স আছে সিবিএসই থেকে। দেখা যাক এরা কিভাবে সেট করেছেন। প্রথমেই আপনারা জানেন যে প্যান্ডেমিকের কারণে, কোভিড-19 জনিত প্যান্ডেমিকের কারণে দীর্ঘদিন ইনস্টিটিউশনগুলোও যেমন বন্ধ, তেমনি পরীক্ষাগুলোও বন্ধ হয়েছে। এরপর এই সিবিএসই যে অবজেক্টিভ ক্রাইটেরিয়া তৈরি করলো কিভাবে মূল্যায়ন হবে, সেখানে একটি কথা মাথায় রেখেছেন যে ভ্যালিড, রিলায়েবল, ফেয়ার অ্যান্ড আনবায়াসড রেজাল্ট দিতে হবে কিন্তু স্টুডেন্টদেরকে। কখনোই সেগুলো বায়াসড হবে না, হ্যাঁ, রিলায়েবল হতে হবে এবং ভ্যালিড হতে হবে। সেই জন্য কীভাবে ক্রাইটেরিয়া ঠিক করেছে আপনাদের দেখাবো। এখানে দুটো মোড অফ অ্যাসেসমেন্টকে ঠিক করা হয়েছে। একটা হচ্ছে থিওরি এক্সামিনেশনের অ্যাসেসমেন্ট এবং প্র্যাকটিক্যাল ইন্টারনাল এক্সামিনেশনের অ্যাসেসমেন্ট। থিওরি এক্সামিনেশনের ক্ষেত্রে কি করা হয়েছে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি করা হয়েছে আপনাদের দেখাবো। থিওরির ক্ষেত্রে 3টে এলিমেন্টকে ধরা হয়েছে। এলিমেন্ট 1 ক্লাস 12-এর রেজাল্ট, ক্লাস 12 এলিমেন্ট 1 হিসেবে ধরা হয়েছে ক্লাস 12। সেক্ষেত্রে কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, কোন কোন বিষয়ে অ্যাসেসমেন্ট হবে, কোন কোন ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে। ইউনিট টেস্ট, মিড টার্ম এক্সাম, প্রি বোর্ড এক্সামিনেশন যেগুলো স্কুল কন্ডাক্ট করেছে সেইগুলোর ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে দুটো সমস্যা আছে। ছাত্রছাত্রীদের ট্রুলি রিফ্লেক্ট হতে নাও পারে ছাত্রছাত্রীদের পারফরমেন্সের। এক্ষেত্রে এই যেই কন্ডাক্ট করেছে স্কুলগুলি, যে সমস্ত ইউনিট টেস্টগুলো নিয়েছে, মিড টার্ম এক্সামিনেশন নিয়েছে, সেগুলোর ক্ষেত্রে একটা ডিসপ্যারিটি থাকতেই পারে এবং সেগুলো একই রকমের সেটিংসে নয়। সমস্ত স্কুলগুলো আলাদা আলাদা রকমের তাদের ইনফ্রাস্ট্রাকচার, আলাদা আলাদা রকমের তাদের সব কিছু, সিস্টেম বলুন, পরীক্ষার পদ্ধতি বলুন, সব কিছু। সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, অর্থাৎ বিভিন্ন স্কুল বিভিন্নভাবে ইউনিট টেস্ট, মিড টার্ম টেস্ট নিয়েছেন, সেক্ষেত্রে একটা সমস্যা। আর একটি বিষয় হচ্ছে যে এটি কখনোই একটা স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট নয়। বিভিন্ন স্কুল তাদের মতো করে নিয়েছে, কিন্তু সিবিএসই তার একটা স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট হওয়া উচিত, সেটা কিন্তু এক্ষেত্রে হয়নি। এই প্রবলেমটাকে দূর করার জন্য এখানে সাপ্লিমেন্টারি হিসাবে স্ট্যান্ডার্ডাইজ এক্সামিনেশনের কথা বলা হয়েছে, যেটা প্রি কোভিড টাইমে নেওয়া হয়েছে, সেটা এখানে যুক্ত করা হয়েছে। আপনাদের দেখাবো এলিমেন্ট 1 দ্বাদশ শ্রেণীর রেজাল্ট। এলিমেন্ট 2তে যেটা এসছে এই কারণেই দশম শ্রেণীর রেজাল্ট, ক্লাস 10-এর রেজাল্টকে এই কারণেই যুক্ত করা হয়েছে যেহেতু দশম শ্রেণীর রেজাল্টটা অনেক বেশি স্ট্যান্ডার্ডাইজড ম্যানারে এবং সেখানে ডেভিয়েশন কম। সেটা একটা সিবিএসই পরীক্ষা নিয়েছিল, সেই রেজাল্টকেও এখানে ধরা হয়েছে এবং সেখানে বেস্ট 5টা সাবজেক্টের মধ্যে বেস্ট 3কে ইনক্লুড করার কথা বলা হয়েছে, বেস্ট 3-র ক্যালকুলেশন করার কথা বলা হয়েছে এলিমেন্ট 1 ও 2-এর ক্ষেত্রে। এবার এখানেও বিভিন্ন রকমের প্রশ্ন আসছে যে দশম শ্রেণীর ক্ষেত্রে যে পরীক্ষা দিচ্ছে ছেলেরা, পরবর্তী ক্ষেত্রে তাদের এবিলিটি যে ইভলভ করবে না তার কোনো মানে নেই। অর্থাৎ দশম শ্রেণীতে যেমন ছিল তার পরিবর্তন দ্বাদশ শ্রেণীতে হতেই পারে। এবং এখানে যে বেস্ট 3 সাবজেক্টের কথা বলা হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে দ্বাদশ শ্রেণীতে সেই সাবজেক্টগুলোর সঙ্গে তাদের কোনো কোয়েনসাইড করছে না। এই প্রবলেমটার জন্য
প্রত্যেকটা স্টেজে প্রবলেম এবং সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য সাপ্লিমেন্টারি এলিমেন্ট যুক্ত হয়েছে। দেখুন এখানে 3 নম্বর এলিমেন্ট যুক্ত করা হয়েছে একাদশ শ্রেণীর রেজাল্ট, যেটাকে যুক্ত করা হয়েছে এই কারণে, এবং একাদশ শ্রেণীর রেজাল্টটাকে এখানে এই কারণে যুক্ত করা হয়েছে যে দ্বাদশ শ্রেণীতে যারা অ্যাপিয়ার্ড হচ্ছে তারা কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল 19-20 শিক্ষাবর্ষে অফলাইন মোডে, সেই জন্যে সেই রেজাল্টটাকেও এর সঙ্গে যুক্ত করা হলো। অর্থাৎ বুঝতে পারছেন যে 3টে এলিমেন্ট, দ্বাদশ শ্রেণীর রেজাল্ট, একাদশ শ্রেণীর রেজাল্ট এবং দশম শ্রেণীর রেজাল্ট, এই 3টেকে যুক্ত করে স্কুল বেসড পারফরমেন্স যেমন ধরা হলো দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে, তেমনি বোর্ড এক্সামের রেজাল্ট অর্থাৎ দশম শ্রেণীর রেজাল্টও তার 5টা সাবজেক্টের মধ্যে বেস্ট 3 সাবজেক্টকেও ইনক্লুড করা হলো। এটা গেল থিওরি পেপারের ক্ষেত্রে। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি হয়েছে? প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যেহেতু স্কুলগুলো হয় কমপ্লিট করে ফেলেছেন, নয় প্রসেসের মধ্যেই আছেন, কমপ্লিশনের প্রসেসের মধ্যেই আছে, প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট স্কুলগুলো নিচ্ছে, তবে সেখানে মার্কস কিন্তু আলাদাভাবে এইভাবে কোনো ক্রাইটেরিয়া তৈরি করে সেখান থেকে নিতে হবে না। অর্থাৎ প্র্যাকটিক্যালের নাম্বার যা পাবে সেটাই কিন্তু রেজাল্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে। শুধুমাত্র থিওরির ক্ষেত্রেই এই ক্রাইটেরিয়া 3টে এলিমেন্টকে যুক্ত করা হলো। এবার আপনাদের দেখাবো থিওরি মার্কসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে। কোনো সাবজেক্টের ক্ষেত্রে 80 থিওরিতে, প্র্যাকটিক্যালে 20, টোটাল 100। কোনো সাবজেক্টের 70-30, কোনো সাবজেক্টের 60-40, কোনো সাবজেক্টের 50-50, আবার কোনো সাবজেক্টের 30 মার্কস হচ্ছে থিওরিতে এবং 70 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যালে, টোটাল 100 মার্কস। সেই সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা করা আছে, আপনাদের দেখাবো। এবং প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কসের ক্ষেত্রে বলেছি কোনো রকম কনফিউশন নেই। এক্ষেত্রে আমরা দেখাবো সেটা পরে কীভাবে ওই থিওরির মার্কস আর প্র্যাকটিক্যালের মার্কসের ভিত্তিতে ওয়েটেজ দেওয়া হচ্ছে। টোটাল যে 100 মার্কস বা 100% ধরা হবে একটা স্টুডেন্টকে ইভ্যালুয়েশনের জন্য, তার ক্ষেত্রে ক্লাস 12, ক্লাস 11 এবং ক্লাস 10-এর ক্ষেত্রে যে ওয়েটেজ দেওয়া হচ্ছে সেইটা থিওরির ক্ষেত্রে 40%, 30% এবং 30%। এই থিওরির ক্ষেত্রে অর্থাৎ 30% মার্কস নেওয়া হবে দশম শ্রেণীর পরীক্ষার মার্কসের ওপর ভিত্তি করে, 30% ধরা হবে একাদশের ওপর এবং 40% ধরা হবে দ্বাদশের ওপর। অর্থাৎ এই ওয়েটেজে কিন্তু মার্কস দেওয়া হবে। এবং আপনাদের আগেই বলেছি দ্বাদশের ক্ষেত্রে ইউনিট টেস্ট, মিড টার্ম টেস্ট বা প্রি বোর্ড এক্সামের মার্কসটাকে গ্র্যান্ট করা হবে। একাদশের ক্ষেত্রে সেখানে থিওরি যে ফাইনাল এক্সাম হয়েছিল তার মার্কসটাকে গ্র্যান্ট করা হবে। এবং দশম শ্রেণীর ক্ষেত্রে আউট অফ 5 সাবজেক্ট বেস্ট 3 পারফর্মিং সাবজেক্টকে গ্র্যান্ট করা হবে। এই 30 এবং 40% টোটাল 100% অ্যাসেস করা হবে। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল যুক্ত হয়ে যাবে এবং টোটাল মার্কস অ্যাওয়ার্ড হবে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল মিলে। এমনই কিন্তু অ্যাসেসমেন্টের ব্যাপার করা হয়েছে। এবং যেটা আপনাদের বলছিলাম যে সমস্ত সাবজেক্টের ডিভিশনগুলো থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে আলাদা আলাদা, অর্থাৎ 80-20, 70-30, 60-40, 50-50, 30-70, এইসবের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পার্সেন্টেজ করে দেওয়া আছে। অর্থাৎ দেখুন 30% হলে কত মার্কসের মধ্যে ধরতে হবে, 40% হলে কত মার্কসের মধ্যে ধরতে হবে। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, এটা তো 20, এইখানে কোনো ওয়েটেজ দেওয়ারই ব্যাপার নেই, এখানে যা পাবে সেটাই, এর ভিত্তিতে কিন্তু টোটাল মার্কস নির্ধারণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং দ্বাদশের ক্ষেত্রে দেখুন প্র্যাকটিক্যালের মার্কসের সঙ্গে থিওরির মার্কস যুক্ত হয়ে গিয়ে 52 হয়ে গেছে। এবং এই 52 আর দশমের 24 এবং একাদশের 24 মিলে কিন্তু 100 হয়ে যাচ্ছে। এরপর দ্বাদশ শ্রেণীর থিওরির মার্কস যেটা বলছিলাম কীভাবে ক্যালকুলেশন হবে, এক বা একাধিক ইউনিট টেস্ট, মিড টার্ম, প্রি বোর্ড থিওরির এক্সাম যা হয়েছে তার ভিত্তিতেই কম্পিটিশন করা হবে। সেক্ষেত্রে একটা ব্যাপার চলে আসতে পারে যে দেয়ার মে বি ডিফারেন্সেস ইন টার্মস অফ মোড অফ কন্ডাক্ট অফ এক্সামিনেশন। অফলাইন হয়েছিল না অনলাইন হয়েছিল, সেই বিষয়ে সেটার উপর নির্ভর করে কিন্তু ডিফারেন্স একটা চলে আসতে পারে। এবং দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস মে নট হ্যাভ অ্যাপিয়ার্ড, কোনো স্টুডেন্ট আবার অ্যাপিয়ার্ড হয়নি হয়তো বা, সেক্ষেত্রে কী হবে, এরকম প্রশ্ন কিন্তু অনেক রকম আছে। এবং এখানে পুরো যে ট্যাবুলেশনের ফরম্যাটটি দেওয়া হয়েছে সেখানে সব সমস্যার কথা মাথায় রেখেই দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে একাদশের থিওরির মার্কসের ক্ষেত্রে
ফাইনাল যে থিওরির মার্কস সেটা ইনক্লুড হবে দ্বাদশের থিওরির মার্কসের ক্ষেত্রে বেস্ট 3 পারফর্মিং সাবজেক্টের, এটা আমরা বারবার বলেছি। এখানে একটি কনস্টিটিউট করার কথা বলা হচ্ছে রেজাল্ট কমিটি। সেখানে প্রিন্সিপাল যেমন থাকবেন 2জন সিনিয়র মোস্ট টিচার, 2জন টিচার পার্শ্ববর্তী সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে থাকবেন, এবং আইটি ব্যাকগ্রাউন্ডের একজন টিচার থাকবেন রেজাল্ট ক্যালকুলেশনের জন্য, এবং সাবজেক্ট টিচার অবশ্যই প্রেজেন্ট থাকবেন। এইভাবে একটা কমিটি তৈরি করা হবে, এবং যে কমিটি এই রেজাল্টের তৈরিতে একটা বড় ভূমিকা গ্রহণ করবে। এবার অ্যাসেসমেন্ট মডারেশন ক্লাস 11 বা 12-এর ক্ষেত্রে কিভাবে করবেন, কেন মডারেশনের প্রয়োজন সেটা দেখাবো। সেটার কারণ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনটাকে এনশিওর করা। আসলে বিভিন্ন স্কুলের তো বিভিন্ন রকম সিস্টেম, সেক্ষেত্রে বিভিন্ন রকমের মার্কস একটা স্ট্যান্ডার্ডাইজ করতেই হবে, নাহলে কোনো স্কুলে বেশি মার্কস পেয়ে যাবে, কোনো স্কুলে কম মার্কস পাবে। এটা তাহলে কীভাবে অবজেক্টিভ ক্রাইটেরিয়া হচ্ছে, একটা ছেলে বা স্টুডেন্টকে বা ছাত্র বা ছাত্রীকে কীভাবে নিরপেক্ষভাবে আনবায়াসডভাবে জাজমেন্ট করা হচ্ছে, ইভ্যালুয়েশন করা হচ্ছে। সেই জন্য সেই স্ট্যান্ডার্ডাইজ করার জন্য মডারেশন করতে হবে, অর্থাৎ মার্কসকে দেখে মডারেশন করতে হবে। সেই জন্য স্ট্যান্ডার্ডাইজেশন এনশিওর করার জন্য ইচ school will have to internally moderate the marks to account for the school level variation by using a reliable reference standard. অর্থাৎ এইটার জন্য রিলায়েবল রেফারেন্স স্ট্যান্ডার্ড কীভাবে হবে সেটাও আপনাদের দেখাবো। ভীষণ উৎকৃষ্ট মানের একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে। এক্ষেত্রে বলছে লাস্ট 3 ইয়ার্সের মানে প্রিভিয়াস 3 ইয়ার্সের বোর্ড এক্সামিনেশনের রেজাল্ট দেখতে হবে, এবং সেখানে ধরুন 17-18 72%, 18-19 74% এবং 19-20 71%। সেক্ষেত্রে বেস্ট যেটা সেটাকে মডারেশনের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে হবে, অর্থাৎ 74%টাকে ধরে নিতে হবে, এবং সেখানে +-5 মার্কস obtained by the student in the school in the subject in reference year may be considered, এটা বলছে। এবং এখানে দেখুন যে সমস্ত স্কুলে এখানে প্রত্যেকটা ইফ যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে কি প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেওয়া আছে। এটা একটা অত্যন্ত সুন্দর একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া সেট করা হয়েছে। দেখুন যেসব ক্ষেত্রে 2 বছরের মাত্র রেজাল্ট আছে সেক্ষেত্রে কী হবে, 3টে বছরকে তো কনসিডার করতে বলেছিল, সেখানে বলছে 2টোর মধ্যেই বেস্ট পারফরমেন্সটা সিলেক্ট হতে। যেখানে ফার্স্ট টাইম বোর্ড এক্সামিনেশানে অ্যাপিয়ার করবে বলে ঠিক করছে, সেক্ষেত্রে কী হবে এখানে দেখুন, সেখানে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল অ্যাভারেজের ওপর নির্ভর করতে হবে। যে সমস্ত স্কুলগুলো এনি স্পেসিফিক গ্রুপে বিলং করে না, যে সমস্ত স্কুলগুলো সাম স্পেসিফিক গ্রুপে বিলং করে বা অন্য বোর্ড থেকে সুইচড হয়ে এই বোর্ডে এসছে, সেই সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে কী হবে একদম ডিটেলস দেওয়া আছে এখানে। তার মানে বুঝতেই পারছেন যে একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়াই তৈরি হয়েছে এখানে। যেখানে 5টা সাবজেক্টের বেশি আছে সেক্ষেত্রে কী হবে, যেখানে নতুন সাবজেক্ট আসছে সেখানে কী হবে, সমস্ত রকম সলিউশন দেওয়া আছে এখানে, একদম ডিটেলসে দেওয়া আছে। আশা করা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এখানে দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটেরা অ্যাসেসমেন্টে অ্যাপিয়ারই হয়নি তাদের ক্ষেত্রে কী হবে, উইল নট কন্ডাক্ট এনি এক্সামিনেশন নাও, এখন কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না। সেক্ষেত্রে কী হবে, অ্যান অবজেক্টিভ অ্যাসেসমেন্ট অফ সাচ স্টুডেন্ট ইউজিং দ্য ইনফরমেশন অফ ক্লাস 10, 11 and 12 বাই রেকর্ডিং এভিডেন্স ইন দিস রিগার্ড। এখানে পরিষ্কার বলা আছে যে সমস্ত বেঞ্চমার্ক ডিসেবিলিটিযুক্ত স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কী হবে, সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। আমাদের চোখ থাকবে আগামীকাল আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ফলাফল ঘোষণার জন্য যে ক্রাইটেরিয়া তৈরি করার কথা, সে বিষয়ে কালকে ঘোষণা হওয়ার কথা, সেদিকে কি হচ্ছে আমাদের নজর থাকবে। আর এখানে আশা করব যে এই সিবিএসসির যে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে তার থেকে তো কিছু কিছু বিষয়ে আমাদের বোর্ডের বা আমাদের কাউন্সিলের সিস্টেম আলাদা, আমাদের কাউন্সিলের সময় আলাদাভাবে গেছে, সেখানে ক্লাস নেওয়া, ক্লাসে পরীক্ষা নেওয়া, সেগুলো সব আলাদা। তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। এবং দেখুন যে বলছিলাম ইন্টারনাল মডারেশন অফ মার্কস, তার জন্য একটা এক্সাম্পলও এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই আমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে এই কপিটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। একেবারে 17 পাতার
কপি, এবং এখানে পরিষ্কারভাবে ডেট উল্লেখ করে দেওয়া আছে কবে কী অ্যাক্টিভিটি করতে হবে, স্কুলকে কী কী অ্যাক্টিভিটি করতে হবে, সেই অ্যাক্টিভিটিগুলো কবের মধ্যে শেষ করতে হবে। 15ই জুলাই ডেড লাইন দেওয়া আছে, তার মধ্যে সমস্ত মার্কস কিন্তু বোর্ডের লিঙ্কে আপলোড করে ফেলতে হবে। এবং সিবিএসসিকে যে সিবিএসসি নিজেরও টাইম লাইন দিয়ে দিয়েছে, দেখুন সেখানে 31শে জুলাইয়ের মধ্যে রেজাল্ট কিন্তু ডিক্লারেশন করবে, এমনটাই কিন্তু বলা রয়েছে এখানে। একেবারে প্রি প্ল্যান্ড, একদম প্ল্যান্ড ওয়েতে এই অ্যাসেসমেন্ট হবে সিবিএসসির দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমরা তাকিয়ে থাকবো আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামীকাল কোন ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে আমাদের ছাত্রছাত্রীদের ইভ্যালুয়েশনের পথ প্রশস্ত করেন এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখেন এবং তাদেরকে ভবিষ্যতের দিশা দেখান। এই দিকেই আমাদের নজর থাকবে। আরও এই বিষয়ে কোনো ইনফরমেশান পেলে আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে টিএফপিজি এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন।